বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপ, বিশ্বজুড়ে পুঁজিবাজার ও সোনার দামের অস্থিরতা। যুক্তরাষ্ট্রে বাড়তি শুল্কে রপ্তানিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা সংশ্লিষ্টদের, আলোচনায় ইতিবাচক সমাধানে আসা প্রধান উপদেষ্টার। স্বজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। আজও ঘরমুখো কিছু মানুষ, পর্যটকে মুখর বান্দরবান। এবং স্বাধীনতার ৫৪ বছরও নরসিংদীর রায়পুরায় পাকা হয়নি রাস্তাঘাট, বেশি দুর্ভোগে ১২ গ্রামের মানুষ। উদ্যোগের আশ্বাস উপজেলা প্রশাসনের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। এবারে বিস্তারিত। বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা আগে ছিল ১৫%। এর ফলে তৈরি পোশাক সহ রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। কেবল বাংলাদেশ নয়, ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের পণ্য শুল্ক আরোপ করেছে ট্রাম্প সরকার। এতে এসব দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে চির ধরতে শুরু করেছে। ঘোষণা এসেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, যেহেতু এটি আলোচনাযোগ্য, তাই আলোচনার মাধ্যমে সর্বোত্তম সমাধানে পৌঁছানো সম্ভব। বৃহস্পতিবার ব্যাংককে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অধ্যাপক ইউনূসের বরাত নিয়ে এই কথা বলেন। এখনও পুরো বিষয়টি আলোচনা শুরুর পর্যায়ে রয়েছে বলেও এবং এমন কিছু করা যাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ উভয়ের স্বার্থ সংরক্ষণ হয়, এ লক্ষ্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও বৃহত্তম রপ্তানি গন্তব্য। নতুন করে শুল্ক বাড়ানোর ফলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক সহ অন্যান্য পণ্যের রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করেছেন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বিষয়টি দেশের অর্থনীতিকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলেও মনে করছেন তারা। ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে ৩৭% করা হয়েছে, যা আগে ছিল ১৫%। বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্রে বছরে প্রায় $৮.৪ বিলিয়ন পণ্য রপ্তানি হয়, যার মধ্যে রয়েছে তৈরি পোশাক, জুতা, টেক্সটাইল সামগ্রী ও কৃষি পণ্য। আরোপ করা হলো সকল পণ্যের উপর, তৈরি পোশাক শিল্প সহ। এমনিতে আমরা বিভিন্ন সংকটে ছিলাম গত ৫ বছর ধরে, ঠিক না? কোভিড থেকে শুরু করে জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন সংকটের কারণে আমরা বিপর্যস্ত। যখন আমরা আশা বাণী দেখতেছিলাম যে যুক্তরাষ্ট্রের রপ্তানি বাড়ছে এবং সামনে বাড়বে, সেটা নিয়ে আমরা কাজ করতেছিলাম, তখন এটা আমাদের জন্য একটা মরার উপর খাড়া যায়। আর আমরা মনে করি যে এর থেকে বের হইতে হইলে আমাদেরকে ইমিডিয়েটলি যুক্তরাষ্ট্রের যে বিজনেস কাউন্সিল, বায়ার, বিনিয়োগকারী, তাদের সাথে আমাদের ব্যবসায়ীদের বসতে হবে। স্বজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে নারী টানে বাড়ি ফেরা মানুষেরা। তবে টানা ৯ দিনের ছুটিতে আজ ও কাল সাপ্তাহিক বন্ধ থাকায় আগামীকাল ঢাকামুখী মানুষের স্রোত নামবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। এদিকে ঈদের পঞ্চম দিনেও ছুটিতে রাজধানী ছাড়ছে কিছু মানুষ। কমলাপুর রেল স্টেশনে এখনও রয়েছে যাত্রীর চাপ। আন্তনগর ট্রেনের চেয়ে কমিউটার ট্রেনের টিকিটের চাহিদা বেশি। একজন যাত্রী একবারে ২টির বেশি টিকিট নিতে না পারায় দীর্ঘ হচ্ছে অপেক্ষার প্রহর। এদিকে ঈদ ঘিরে দেশি বিদেশি পর্যটকের মুখর হয়ে উঠেছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য জেলা বান্দরবান। দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিং ডং, দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং সহ অসংখ্য পাহাড়, ঝিরি, ঝর্ণা ও ঘুম রয়েছে বান্দরবানে। চিম্বুক, নীলগড়িতে অনায়াসে পাওয়া যায় মেঘের ছোঁয়া। আর এসব দেখতে ঈদ উল ফিতরের লম্বা ছুটিতে পরিবার পরিজন নিয়ে বান্দরবানে ভিড় করেছেন ভ্রমণ পিপাসুরা। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছেন টুরিস্ট পুলিশ। দর্শক, বান্দরবানে পর্যটকের উপস্থিতির খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাহুল বড়ুয়া।
রাহুল, পর্যটকের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। টানা ছুটিতে বান্দরবানে প্রচুর পর্যটকের সমাগম ঘটেছে। আরো আজকে ঘুরে দেখেছি বান্দরবানের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরেছি। আমরা দেখেছি বান্দরবানের চিম্বুক, নীলগিরি, দেবতাপুর, নীলাচল, মেঘলা, শৈলকুপা এর অনেক পর্যটকের সমাগম ঘটেছে। এবং এই ঈদের টানা ছুটি থাকার পরেও এই সাপ্তাহিক শুক্র শনি 2 দিন বন্ধ থাকার কারণে প্রচুর পর্যটকের সমাগম ঘটেছে। আমি সকাল নাগাদ দেখেছি বান্দরবান থেকে বান্দরবানের বিভিন্ন হোটেল মোটেল থেকে এই বের হয়ে অনেক পর্যটক যাতে গাড়ি নিয়ে এই বান্দরবানের দেবতাভূমির উদ্দেশ্যে প্রায় 200 গাড়ি এই যাত্রা করেছে। এবং আরো জানতে পেরেছি বান্দরবানের এই হোটেল মোটেল মালিক সমিতির সাথে কথা বলেছিলাম, তারা আমাকে জানিয়েছে এই বান্দরবানের এই হোটেল মোটেল প্রায় 95% বুকিং রয়েছে। আরো জানতে পেরেছি বান্দরবানের পর্যটকবাহী গাড়ির সাথে গাড়ির মালিক সমিতির সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন পর্যটকরা এই যাতে অনায়াসে ঘুরে বেড়াই বান্দরবান থেকে যেতে পারে সেজন্য গাড়িগুলো নতুন আঙ্গিকে সাজিয়েছে, এমনকি ওই অভিজ্ঞতা ড্রাইভার তারা মানে গাড়িতে রেখেছে। আরো আমি কথা বলেছিলাম এই বান্দরবানের পুলিশের সাথে। পুলিশ আমাকে জানিয়েছেন বান্দরবানের পর্যটকরা যাতে নিরাপত্তা থেকে ঘুরে বেড়াতে পারে, বান্দরবানকে দেখতে পারে, সেজন্য এই তারা সজাগ রয়েছে। এই ছিল আমার কাছে বান্দরবানের পর্যটনের উক্তি। ধন্যবাদ রাহুল। দর্শক, এই মুহূর্তে আমাদের সহকর্মী কাজী পাপ্পু আছেন কমলাপুর রেল স্টেশনে, আমরা চলে যাচ্ছি সেখানে। পাপ্পু, ঈদের পঞ্চম দিনে আজ ঢাকা ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন জানাবেন। তারাই কিন্তু এখন জীবিকার তাগিদে ঢাকা ফিরে এসেছেন, কারণ জানেন যে ছুটির যে সময়টা সেটা আগামীকাল পর্যন্তই রয়েছে, অর্থাৎ আগামীকালকের পর ছুটি শেষ, রবিবার থেকেই অফিস আদালত খুলে যাবে। এবং সেই কারণেই কিন্তু যারা বাড়িতে গেছে 9 দিনের এই লম্বা ছুটি শেষ করে একটু আগে ভাগেই অনেকেই চলে আসছেন। কারণ হলো দুইটা কারণ, একটা হলো ভিড় কাটানোর জন্য, আরেকটা হলো যে যাতে একটু তো স্বস্তিতে চলে আসছে। এবং অনেকেই আসার পর তাই বলেছেন যে তারা অনেকটা স্বস্তিতে এসেছেন এবং সবকিছু মিলে এবারে যাত্রাটা তাদের জন্য ভালো হয়েছে। পাশাপাশি আজকে অনেকেই ঢাকা ছেড়ে যাচ্ছেন, অনেকে এসেছেন চিকিৎসার জন্য, অনেকে এসেছেন তার পরিবারের সাথে, বাবা মার সাথে ঈদ করার জন্য। তো এদের সাথে ঈদ করার জন্য তারা এসেছেন, তারা কিন্তু এখন এখান থেকে যাওয়ার জন্য ওয়েট করছেন। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে তারা আজকে যে ঢাকা ত্যাগ করবে, ঢাকা ত্যাগ করার জন্য তারা যে সমস্যাটা পড়েছেন সেটা হলো যে ট্রেনের শিডিউল বিপর্যয়, একের পর এক ট্রেনের শিডিউল বিপর্যয় রয়েছে। আপনার একটু যদি বলি যে বুড়িমারি এক্সপ্রেস যেটি 8:30টায় ছাড়ার কথা ছিল সেটি এখন পর্যন্ত ছাড়েনি। এখনও আমরা যদি দেখি যে বোর্ডে দেখানো যাচ্ছে যে সম্ভাব্য সময় 9টায় ছাড়বে। আরেকটা ছিল কর্ণফুলী কমিউটার, যেটা চট্টগ্রাম এক্সপ্রেসে চট্টগ্রাম যাবে, সেটা 8:45-এ ছাড়ার কথা থাকলেও এখনও কিন্তু প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি। রংপুর এক্সপ্রেসেরও সেই একই অবস্থা রয়েছে, তারা এখনও প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি। তো সব কিছু মিলে ট্রেনের শিডিউলেরও একটু বিপর্যয় রয়েছে। যারা আজকে বিভিন্ন জায়গায় যাবেন তারা একটু বিরক্ত ফিল করছে যে আসলে কেন বিপর্যয়টা থাকবে, কারণ একটা সুন্দরভাবে যাতায়াত করে এসেছিলেন, যাওয়ার সময় যে শিডিউল বিপর্যয় পড়ছে সেটা তাদের কাছে একটু কষ্ট করে যাচ্ছে। তো কমলাপুর থেকে এই ছিল মুক্তি আমার কাছে সর্বশেষ। পাপ্পু, আপনাকে ধন্যবাদ। স্বাধীনতার 54 বছরেও কোনো রাস্তায় পাকা হয়নি নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর ইউনিয়নের 12টি গ্রামের মানুষের ভরসা মাটির রাস্তা আর বর্ষা মৌসুমে নৌকা। যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় এখানে কমছে শিক্ষার হার, বাড়ছে অপরাধ প্রবণতা। রাস্তা পাকাকরণে ব্যবস্থা নেবে উপজেলা প্রশাসন। বিনা আক্তারের প্রতিবেদনে জানাচ্ছেন তাহসিন তারিন। স্বাধীনতার 54 বছরেও কোনো রাস্তাই পাকা হয়নি নরসিংদী রায়পুরা উপজেলার মির্জাচর ইউনিয়নে। এখান থেকে কোথাও যেতে হলে দীর্ঘপথ পায়ে হেঁটে কিংবা নৌকায় যেতে হয়, নেই প্রয়োজনীয় সেতু কালভার্ট।
পুরো এলাকায় একটি ইটের সোলিং চোখে পড়লেও সেগুলোরও ইট উঠে গেছে। বছর জুড়েই শিক্ষার্থীদের পায়ে হেঁটে স্কুলে আসা যাওয়া করতে হয়, তাই দিন দিন স্কুলে কমছে শিক্ষার্থীর সংখ্যা। ছেলে মেয়ে স্কুলে আসা যাওয়া খুবই কষ্ট হয়, সেই কারণে আমাদের এই রাস্তাঘাটগুলা, যোগাযোগ ব্যবস্থাগুলো আমরা পরিপূর্ণ সুন্দর দেখতে চাই। আমরা ছেলে মেয়ে ডেলিভারি হইতে পারে না, আবার একজন বেশি অসুস্থ রোগী হইলে আমরা লইয়া যেতে পারি না। যোগাযোগ ব্যবস্থাটা ভালো হয় তাহলে আমরা সব দিকে সুবিধা হব। ভালো রাস্তা নেই, যার কারণে আমাদের স্কুলে যেতে অনেক কষ্ট হয়। এই ব্রিজ দিব কইছে, এই রাজর জনমুখ হয়ে গেছে, কিন্তু একটা ইট ফেলাইছে না এই পর্যন্ত। স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যান বললেন, এই এলাকায় 1 ইঞ্চি পাকা রাস্তাও নেই, তাই উপজেলা সদরে যাওয়া সহ অসুস্থ রোগী নিয়ে পড়তে হয় বিপাকে। 1 ইঞ্চিও পাকা রাস্তা নাই। মানুষের যাতায়াতের লাগে অনেক খুব কষ্টতে আছে। কোনো স্কুলের ছাত্রছাত্রী আসা যাওয়ার জন্য খুব কষ্টতে আছে। পাকা রাস্তা বলতে নাই, এরপরে নদী ভাঙ্গন, কি বলবো, এটা আর বলার মতো আমাদের কিছু নাই। আমাদের তো অন্ধকার আর কেউ নাই। মির্জাচর নদী বেষ্টিত এলাকা, কিন্তু এখানে ব্রিজ নেই, তাই রাস্তা উন্নয়নের ক্ষেত্রে ঝামেলায় পড়তে হয়। 4টা ব্রিজে আমার ডিপিপি অন্তর্ভুক্ত করা আছে এবং একনিকে ওঠা অপেক্ষা আছে। আমি আশা করি বর্তমান সরকারের আমলেই এই 4টা ব্রিজ সহ 1470 মিটার যে ব্রিজটার কথা বলেছি, এগুলো একনিকে অনুমোদিত হবে এবং অনুমোদিত হলে এই ব্রিজগুলো কিন্তু কার্যক্রম শুরু হয়ে যাবে। বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বললেন, পরবর্তীতে যে উন্নয়ন কর্মসূচি আসবে সেখান থেকে অগ্রাধিকার ভিত্তিতে মির্জাচর ইউনিয়নে বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করা হবে। রাস্তাঘাটের ব্যাপক একটা উন্নয়ন কর্মসূচি যেন নেওয়া যায়, সেই প্রেক্ষিতে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে লিখব এবং স্থানীয় সরকার এবং উপজেলা পরিষদের তহবিল থেকে সেখানে যথেষ্ট পরিমাণ বরাদ্দ দেওয়ার চেষ্টা করব আমরা। রাস্তার উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই আশা এলাকাবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। সংবাদে নিচ্ছে একটি বিরতি, ফিরছি যখন আরও থাকছে। মেহেরপুর মুজিবনগর আম্রকাননে এবার আমের বাম্পার ফলনে আসা, বাগান পরিচর্যায় ব্যস্ত চাষিরা, তদারকিতে স্থানীয় প্রশাসন। এবং ভারতের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পরও ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের 2 ধাপ অগ্রগতি, 183তম অবস্থানে উঠেছে জামাল ভুঁইয়ারা। আবারও আমন্ত্রণ মোহনার সংবাদে, সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। মেহেরপুর মুজিবনগর আম্রকাননে এবার আমের ভালো ফলন পাওয়ার আশা চাষিদের। বেশ কিছু গাছ মরে যাওয়ায় সারা বছর আম গাছ পরিচর্যার দাবি এলাকাবাসীর। তবে আম্রকানন রক্ষায় সঠিক পরিচর্যা করা হচ্ছে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ফারুক আহমেদের প্রতিবেদনে জানাচ্ছেন শারমিন স্বর্ণা। মেহেরপুর মুজিবনগর ঐতিহাসিক আম্রকাননে এবছর গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। 1 যুগ আগেও এখানে বিভিন্ন প্রজাতির 2500 আম গাছ ছিল, কিন্তু বর্তমানে মাত্র 1200 গাছ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছেন স্থানীয়রা। আশানুরূপভাবে আপনার আমের বকুল সেটা বেশি এসছে। তো আমরা এটা জানি যে মুজিবনগর আম্রকানন এটা ইতিহাসের একটা অংশ, এটা সঠিক পরিচর্যা করলে সুন্দরভাবে টিকে থাকবে। এরকম ভাবে আম গাছে বোল আসে না, এবছর একটু যত্ন নেওয়ার ফলে আম বাগানে কিছু বোল আসছে। মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স ঘুরতে এসে আম্রকাননের সুশীতল ছায়াতলে আশ্রয় নেন দর্শনার্থীরা, অথচ এটি পরিচর্যার কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। এবার যত্ন নেওয়ার ফলে ভালো মুকুল এসেছে, ভালো ফলন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আমরা নিয়মিতভাবে পিডব্লিউডি পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা করে থাকি। এবছর বেশ আমের মুকুল এসেছে এবং আশা করা যাচ্ছে একটা ভালো ফলন আমাদের ওখানে আসবে। সারা বছর এই আম বাগানটি পরিচর্যার উপর জোর দিয়েছে কৃষি বিভাগ। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ভূখণ্ডটিতে অবস্থিত জাতিসংঘের একটি ক্লিনিকেই মারা গেছে নারী শিশুসহ ২২ জন। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫০,৪০০ ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে গাজার সরকারি মিডিয়ার অফিস জানিয়েছে নিহতদের মধ্যে নারী, শিশু এবং বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন এবং এই হামলাকে পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ বলেও অভিহিত করেছেন তারা। এবারে খেলার খবর, ফুটবল। এশিয়া কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পরও ফিফা র্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ৯০৪.16 পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের ১৮৫ নম্বর থেকে ১৮৩তম অবস্থানে উঠে এসেছে জামাল ভুঁইয়া, হামজা চৌধুরীরা। ভারতের ২ ধাপ পিছিয়ে এখন ১২৭তম অবস্থানে। এদিকে আগের প্রকাশিত র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০-এ যারা ছিল এবারও তারাই আছে। স্পেন উন্নতি করে দ্বিতীয় স্থানে এসেছে। র্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান রয়েছে আর্জেন্টিনার, আর ব্রাজিলের অবস্থান ৫ নম্বরে। এবার র্যাঙ্কিংয়ের সবচেয়ে বেশি উন্নতি করেছে মিয়ানমার। শেষ করব মোহনা সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপ। বিশ্বজুড়ে পুঁজিবাজার ও সোনার দামে অস্থিরতা। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কে রপ্তানিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা সংশ্লিষ্টদের। আলোচনায় ইতিবাচক সমাধানে আশা প্রধান উপদেষ্টার। স্বজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। আজও ঘরমুখো কিছু মানুষ, পর্যটকে মুখর বান্দরবান। এবং স্বাধীনতার ৫৪ বছরও নৌসিন্দির রায়পুরায় পাকা হয়নি রাস্তাঘাট। বেশি দুর্ভোগে ১২ গ্রামের মানুষ। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর ১টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।